একটা যুদ্ধ হচ্ছে মিডল ইস্টে, হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তারা আজ সরাসরি ভারতে এসে পড়ছে কি করে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করি যে কিভাবে একটা দূরের যুদ্ধ আমাদের প্রতিদিনকার জীবনে এতটা প্রভাব ফেলতে পারে। এটা গুজরাটের মোরবি শহরের একজন শ্রমিকের কথা। উনি বাড়ি ফিরে যাচ্ছেন। কেন? কারণ ওনার সিরামিক কারখানাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বন্ধ হলো? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইরান থেকে প্রায় ২৫০০ কিলোমিটার দূরে ঘটে যাওয়া একটা ঘটনার মধ্যে। আর এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে এত দূরের একটা যুদ্ধ ভারতের একটা কারখানায় তালা ঝুলিয়ে দেয় কি করে? এই কানেকশনটাই আমরা খুঁজে বের করব। এই যুদ্ধের আজ কিন্তু এখন সারা ভারতে টের পাওয়া যাচ্ছে। মানে গুজরাটের মোরবির সিরামিক কারখানা বলুন বা হরিয়ানার কার্নালের চালকল, সব জায়গাতেই এর এফেক্ট পড়ছে। শুধু মোরবির কথাই ভাবুন না একবার। ৪০০টা কারখানা বন্ধ, মানে প্রায় ৪ লক্ষ শ্রমিককে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর এটা শুধু একটা জায়গার ঘটনা নয়। দেখুন, কার্নালের চালকলগুলো তাদের ক্যাপাসিটির মাত্র 10% চলছে। এমনকি সারা দেশে রেস্তোরাঁয় খাওয়ার খরচও বাড়ছে। তো বুঝতেই পারছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা দেশজোড়া সংকট। আচ্ছা, এই সংকটের আসল কারণটা কি? কারণটা হলো এনার্জি বা শক্তির জন্য ভারত বিদেশের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। মানে আমাদের দেশে যে পরিমাণ শক্তি লাগে তার খুব সামান্যই আমরা নিজেরা তৈরি করতে পারি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের দেশে যে ক্রুড অয়েল ব্যবহার হয় তার ৮৮% আসে বাইরে থেকে। রান্নার গ্যাস বা এলপিজির ৬০% আর ন্যাচারাল গ্যাসের ৪৫% আমরা আমদানি করি। এই সংখ্যাগুলি কিন্তু আমাদের দুর্বলতার জায়গাটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা যে বারবার ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের কথা বলছি, জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা হলো মাটির অনেক গভীর থেকে তুলে আনা একটা ঘন কালো তরল। এটাকে কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না। একে রিফাইন বা পরিশোধন করার পরেই আমরা কাজের জিনিসগুলো পাই। এই যে দেখুন, পুরো প্রসেসটা এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। যখন রিফাইনারিতে ক্রুড অয়েল গরম করা হয়, তখন এর একটা অংশ আলাদা হয়ে যায়। একদম হালকা যে অংশটা, সেটা হয়ে যায় এলপিজি, আমাদের রান্নাঘরের গ্যাস। তার চেয়ে একটু ভারী অংশ থেকে হয় পেট্রোল আর প্লেনের জ্বালানি। আর একদম শেষে সবচেয়ে ভারী যে অংশটা থেকে যায়, সেটা হলো ডিজেল, যা দিয়ে দেশের লক্ষ লক্ষ ট্রাক চলে। তো এখন আমরা আসছি এই সংকটের একদম কেন্দ্রবিন্দুতে, আর সেই জায়গাটা হলো হরমুজ প্রণালী। বলা যেতে পারে এটা হলো সারা বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের একটা চোক পয়েন্ট বা সবচেয়ে সংকীর্ণ রাস্তা। এই হরমুজ প্রণালীকে অনেকটা একটা ব্রিজের মতো ভাবতে পারেন। সারা বিশ্বে তেল আর গ্যাসের সাপ্লাই লাইন হল এই ব্রিজটা। এখন ভাবুন, এই ব্রিজে যদি একটুও কাঁপন ধরে, তাহলে কিন্তু গোটা বিশ্ব অর্থনীতিতে তার ধাক্কা লাগে, আর সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বাড়তে শুরু করে। ভাবতে পারছেন, এই ছোট্ট একটা জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল যাতায়াত করে। এই বিশাল অঙ্কটাই বুঝিয়ে দেয় যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, সমুদ্রপথ না হয় বন্ধ হলো, তাহলে স্থলপথে মানে ট্রাকে করে তেল আনা যায় না? এই স্লাইডটা দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। একটা বড় তেল ট্যাঙ্কার প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে আসতে পারে, আর একটা ট্রাকে ধরে মাত্র ২০০ ব্যারেল। তার মানে একটা ট্যাঙ্কারের তেলের জন্য আপনার লাগবে প্রায় ১ লক্ষ ট্রাক, যা বাস্তবে একেবারেই অসম্ভব। আর এই স্ট্র্যাটেজিক লোকেশনের জন্যই ইরান এই প্রণালীটাকে একটা টোল বুথের মতো বানিয়ে ফেলেছে। মানে তারাই ঠিক করছে কোন জাহাজ এই রাস্তা দিয়ে যেতে পারবে আর কোনটা পারবে না। আর এখানে কিন্তু আসল সমস্যাটা তৈরি হচ্ছে। তো এই যে আন্তর্জাতিক রাজনীতির খেলা চলছে, এর আঁচটা সাধারণ মানুষের পকেটে ঠিক কিভাবে এসে পড়ছে, চলুন সেটা এবার দেখি। এর প্রভাবটা সবচেয়ে বেশি করে টের পাওয়া যাচ্ছে আমাদের রান্নাঘরে। মায়ারানীর মতো লক্ষ লক্ষ মানুষ আছেন যারা হয়তো অনেক বছর অপেক্ষা করে একটা গ্যাসের কানেকশন পেয়েছেন, কিন্তু এখন সিলিন্ডারই পাচ্ছেন না। আর সাপ্লাই কমে যাওয়ায় একটা কালোবাজার তৈরি হয়েছে, যেখানে একটা সিলিন্ডারের দাম ৫,০০০ টাকা পর্যন্ত উঠছে। এই কথাটা একবার শুনুন। একজন দিনমজুর বলছেন, সারাদিন খেটে ৫০০ টাকা রোজগার করি, আর ১ কেজি গ্যাসের দামও ৫০০ টাকা। মানে যা রোজগার করছি পুরোটাই তো গ্যাসে চলে যাচ্ছে। পরিস্থিতিটা যখন এই জায়গায় পৌঁছায়, তখন তো আর কিছুই করার থাকে না। এই কারণেই বহু পরিযায়ী শ্রমিক শহর ছেড়ে গ্রামে ফিরতে বাধ্য হচ্ছেন। আর শুধু রান্নাঘর নয়, এর ধাক্কাটা ছোট ব্যবসার উপরেও এসে পড়েছে। যেমন ধরুন সুরাটের কথা। সেখানে গ্যাস সংকটের জন্য প্রায় ২০০টা টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আর তার ফলে প্রায় ৫ লক্ষ শ্রমিক কাজ হারিয়ে শহর ছাড়তে বাধ্য হয়েছেন। এবার আসি যাতায়াতের কথায়।
সেখানেও কিন্তু একই অবস্থা। বাল্ক ডিজেলের দাম লিটারে 22 টাকা বেড়ে গেছে, প্লেনের জ্বালানির দাম তো প্রায় 3 গুণ হয়ে গেছে, যার ফলে ফ্লাইটের টিকিটও অনেক দামি। আর ভাবুন, যখন ট্রাকের ডিজেলের দাম বাড়ে তখন তো সবকিছুরই দাম বাড়ে, শাকসবজি থেকে শুরু করে কারখানার জিনিস পর্যন্ত, কারণ সবই তো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাকে করেই যায়। তো এই বিশাল সংকট সামলাতে সরকার ঠিক কী করছে? চলুন দেখে নিই শর্ট টার্ম আর লং টার্ম দুই ধরনের সমাধানের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে সরকারের স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং। এটা দুটো ভাগে ভাগ করা। একদিকে শর্ট টার্মে সাধারণ মানুষের জন্য ভর্তুকি দিয়ে রান্নার গ্যাসের দামটা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অন্যদিকে লং টার্মে সরকার চাইছে আমরা যেন বিদ্যুৎ চালিত গাড়ি বা ইলেকট্রিক স্টোভের মতো অপশনের দিকে যাই। আসল লং টার্ম প্ল্যানটা হলো ইলেকট্রিফিকেশন বা বিদ্যুতায়ন, মানে বিদেশ থেকে আনা তেল আর গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের দেশে তৈরি বিদ্যুতের ব্যবহার বাড়ানো। কিন্তু প্রশ্ন হল, ইলেকট্রিফিকেশন কেন একটা ভালো রাস্তা? কারণটা হলো ভারতের বিদ্যুতের প্রায় ৭৫% আসে কয়লা থেকে, আর আমাদের দেশে কয়লার বিশাল ভাণ্ডার আছে। হ্যাঁ, এর পরিবেশগত দিক নিয়ে আলাদা আলোচনা হতে পারে, কিন্তু এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা শক্তির স্বাধীনতার দিক থেকে দেখলে এটা একটা বিরাট সুবিধা। তাই আমরা যদি রান্না বা গাড়ি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করতে শুরু করি, তাহলে বিদেশের উপর আমাদের নির্ভরতা অনেকটাই কমে আসবে। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। আজকের এই টালমাটাল বিশ্বে, যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে, সেখানে এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা শক্তির স্বাধীনতা অর্জন করাটাই কি ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের পলিসি আর আমাদের সবার চেষ্টার মধ্যে।